পশ্চিম বাংলায় যে বিজেপি ক্ষমতায় এসেছে, এটা বাংলাদেশের জন্য আমি হুমকি বলবো না, বাট আমি বলবো অনেক চ্যালেঞ্জের। কারণ হলো, দেখেন, আহ, ভারতে আমরা সব বিজেপিকে সবসময় দেখি যে তাদের রাজনীতিটা হলো, ভোটের সময় দেখবে তাদের রাজনীতিটা সবসময় থাকে ধর্ম নিয়ে এবং আপনার পাকিস্তান নিয়ে। এটাই আমরা এতদিন দেখেছি। এই পশ্চিমবাংলার ইলেকশনে আমরা এবারে দেখলাম যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং বাংলাদেশকেও তারা শত্রু হিসাবে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ নিয়েও তারা প্রচুর রাজনীতি করেছে। এই বিজেপির মানে তাদের বাংলাদেশ কার্ড তারা ব্যবহার করেছে, যে বাংলাদেশকে শত্রু হিসাবে ডেপিং করে। তো এই কারণে, তো এই কারণেই বলছি যে এই বিষয়টা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এছাড়া তো আমরা জানি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বাংলাদেশকে বাংলাদেশ বিহেভ না করলে বাংলাদেশকে গাজার মতো করে দেওয়া হবে। একই সাথে যে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালকে বলেছিলেন যে মনে হয় যে যে খুঁজে খুঁজে সকলকে পাঠিয়ে দেওয়া হবে, মানে তাদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে সেটা তো আমরা জানি। তো দেখেন, এই ইলেকশনের বিষয়ে আমি ভারতেরই মিডিয়াগুলো থেকেই পেলাম এই খবরগুলো, যে তারা বলছে যে পশ্চিমবঙ্গ ইলেকশনে প্রায় কেউ, কোনো কোনো মিডিয়া বলছে 51 লক্ষ, আবার কোথাও আমি পেয়েছি 60 লক্ষ। 60 লক্ষ ভোটারকে ভোট দিতে পারে নাই। তারা কেন পারে নাই? বলেছে যে তারা ভোট দিতে পারে নাই এসআইআর, যেটা স্পেশাল ইন্টেন্সিভ আপনার রিজার্ভ, এই একটা বাহানায়, যে তারা অন্য রাষ্ট্র থেকে এসেছে, অন্য রাজ্য থেকে এসেছে, তারা এই এলাকার ভোটার না, বিভিন্ন বাহানায় এই কমপক্ষে 60 লক্ষ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়। তো আমরা জানি যে বিজেপি গত ইলেকশনে, বিজেপি এবং এই যে মমতা তৃণমূল, এদের দুইজনের ভোটের ডিফারেন্স ছিল হলো 32 লক্ষ। তার মানে ওই 90 লক্ষ অথবা 60 লক্ষ লোক ভোট দিলে ফলাফলটা অন্যরকম হতে পারত। এটা সহজেই অনুমান করা যায়। একই সাথে পশ্চিমবাংলার মোট জনগণের 27% হলো মুসলমান। তো এবং এই মুসলমান ভোটাররা বেশিরভাগই তৃণমূলের ভোটার। তো কাজেই এই মুসলমান ভোটারদের উপরে যে এখন একটা বিজেপির একটা খড়গ নেমে আসবে, এটা আমরা জানি। এবং ইলেকশনের পরে বিভিন্ন সহিংসতায় আমরা দেখেছি যে কি কি ধরনের বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। তো এবং একই সাথে শুধু মুসলমানরা না, এই ইলেকশনের সময় আহ, ভয় দেখানো হয়েছে এবং ইলেকশনে যেতে বাধা দেওয়া হয়েছে মুসলিম এবং সকল প্রকার মাইনরিটিদেরকে। সেখানে খ্রিস্টান ছিল, দলিত ছিল, মতুয়া সম্প্রদায় ছিল, এবং এই এনআরসি এবং নাগরিকত্ব বাহানা, এই ধরনের এই বিষয়টা তো আছেই, এই বিষয়টা তো ঝুলেই আছে। তো এখন বিজেপি তার রাজনীতির একটা বড় অংশ হলো ভয়, এবং ভয় ছড়িয়ে রাজনীতি করে। তো এই ভয়ের বিষয়টা তো আছেই। তো একই সাথে আহ, আহ, আমরা তো জানি যে উপত্যকাতে যে বিজেপি আছে, যে আপনার এদিকে তো পশ্চিম বাংলা আবার আসাম, যে আমাদের বর্ডারের ওপাশে, মানে পাশাপাশি দুইটা মোটামুটি ধর্মীয় একটু এক্সট্রিমিস্ট গ্রুপ তারা ক্ষমতায় আছে। এবং তো এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তো আমরা এতদিন তো জানতাম যে আমাদের তিস্তা ব্যারেজটা এটা মমতার জন্য আটকে আছে। তো এখন এই সরকারকে আমি অনুরোধ করব, এই সরকার যেন এই বিষয়টা পার্সু করে। এখন তো মমতা ব্যানার্জি নাই, তাহলে আমরা তিস্তাটা কেন হবে না? বাট আমার বিশ্বাস এটা হবে না, কারণ যেহেতু তিস্তা ব্যারেজটা চায়না করার মানে চায়না করতে চায়নার করার কথা, এ কারণে এই বিষয়টাও এখনো ঝুলে যাবে। তো তো এইখানে আমার কিছু সাজেশন আছে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে। এই বিষয়টা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। তো প্রথম দেখেন যে আমাদের বর্ডার তো মেনলি ভারতের সাথেই, প্রায় 4100 কিলোমিটারের বর্ডার। তার ভিতরে যে অংশটা এখন এই যে পশ্চিম বাংলা এবং বিশেষ করে আসাম, তো এইখানে যে আমাদের বর্ডার বর্ডার গার্ডিং যে বিজিবি আছে, তাদেরকে আরো বেশি এখন অ্যাক্টিভ থাকতে হবে, অনেক বেশি ভিজিলেন্ট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং যাতে করে আহ, আহ, মানে বর্ডারে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং তৈরি না হয়, বর্ডারটাকে একেবারে সিল করে দিতে হবে। দ্বিতীয়ত হলো যে একটা জিনিস বাণিজ্যের বিষয় আমি বলতে চাই, যেটা পশ্চিম বাংলাকে বাংলাদেশকে দরকার, বাংলাদেশকে পশ্চিম বাংলা দরকার না। এবং পশ্চিম বাংলার অর্থনীতি মানে তার বেশিরভাগ ডিপেন্ড করে বাংলাদেশের উপরে। এটা আপনি ইন্ডিয়া, আপনার কলকাতা ভিজিট করলে এটা পাবেন যে পশ্চিম বাংলার অর্থনীতির বাংলাদেশের উপরে কতটা নির্ভরশীল। তো বাংলাদেশ সরকার জন্য এই বিষয়টা অনেক স্মার্টলি হ্যান্ডেল করে। আর বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ থাকে, তাইলে ও বর্ডারের ওপাশে কারা ক্ষমতায়, এটা কোনো বিষয় না। তো একই সাথে আমাদের বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি, এটা যেন আমরা মাথা উঁচু করে থাকি। আমরা যেন আহ আহ, এখানে যেন আমরা কম্প্রোমাইজ না করি। একটা জিনিস, হ্যাঁ আমি 1 মিনিটে শেষ করবো। কেন, একটা জিনিস তো সত্যি, কাউকে মানে দিয়ে দিয়ে সন্তুষ্ট করা যায় না। এতে শুধু তার ডিমান্ড বাড়ে, এতে বন্ধুত্বও বাড়ে না, এতে সম্পর্কের উন্নতি হয় না, এতে গোলামি বাড়ে এবং আরেকজন ওই মনিবের মতোই হয়ে যায়। আর
এখন যেটা শুনতে পাচ্ছি এবং আওয়াজ পাচ্ছি, রিমরও আছে যে অনেক মানুষকে, কারণ এই যে মুসলিম ভোটাররাই তো বিজেপির একটা বড় কাউন্টার পার্ট, বিজেপি তাদেরকে শত্রু মনে করে। তো এবং এই আপনার এই যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলেছেন যে এদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হবে। তো তাদেরকে, তো এই জন্যই প্রচুর পরিমাণে পুশিং করা হবে বাংলাদেশে, পুশিং করা হবে। এবং এটা আমি শুনছি যে কাঁটাতারের বেড়া তো দেওয়া আছে সীমান্তে, তারা গেট খুলে দিয়ে এই পাশে পাঠিয়ে দিয়ে গেট বন্ধ করে দিবে। তো এরকম, তো এই বিষয়টা যেন অনেক সিনসিয়ারলি এবং সিরিয়াসলি দেখা হয়। এবং একই সাথে আমার লাস্ট পয়েন্টটা হলো যে দেখেন, আমরা তো জানি যে বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের পলাতক বেশিরভাগ মানুষই কলকাতায় আছে। তো এবং এরা কিন্তু বিজেপির প্রতি বেশি, তারা তাদের আনুগত্যটা বিজেপির প্রতি বেশি। এবং আমরা জানি যে পশ্চিমবাংলার আগের সরকার, বিশেষ করে মমতা, কিন্তু তাদের মানে এই পলাতক আওয়ামী লীগের যারা কলকাতা আছে তাদের থেকে একটা দূরত্ব মেনটেন করত, মানে তাদেরকে খুব বেশি প্রশ্রয় মমতা ব্যানার্জি এবং তৃণমূল দেয় নাই, এটা আমরা দেখতে পেরেছি। এবং এই কারণেই এই নতুন ইলেকশনের পরেই আমরা আওয়ামী লীগের সব নেতা নেত্রীদেরকে দেখছি যে শুভেন্দুকে তারা ফুলের মালা দিয়ে, ফুলের তোড়া দিয়ে বরণ করছে, রিসিভ করতে গেছে। তো এই বিষয়, এবং শুভেন্দু তো বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, প্লেনে করে আসবে, বাংলাদেশের মানুষ তাকে সেলুট দিয়ে গ্রহণ করবে। তো এই সমস্ত বিষয়গুলো চ্যালেঞ্জিং। তো আমাদের সরকার যেন এই বিষয়গুলো মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে স্মার্টলি হ্যান্ডেল করে, এবং বাংলাদেশের মানুষ যেন এক থাকে, একতাবদ্ধ থাকে, তাইলে এগুলো কোনো সমস্যা নয়। আমরা ইনশাল্লাহ, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের মর্যাদা রক্ষা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।